হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজেটেম হাসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর পঞ্চম ক্লাস করাবো। এটি HTML অংশের তৃতীয় ক্লাস। আজকের আলোচ্য বিষয় হলো HTML এ লিস্ট করা এবং টেবল তৈরি করা। অর্থাৎ আজকে আমি এই দুটো আইটেমের উপরে ক্লাস নেব। প্রথমে হলো HTML লিস্ট। আমরা HTML এর তথ্যগুলোকে সাজানোর খাতিরে বিভিন্ন তালিকা তৈরি করি, লিস্ট তৈরি করি। আর HTML এর লিস্ট করার ট্যাগই হলো li বা লিস্ট। আর এই লিস্টকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটি হলো আনঅর্ডার্ড লিস্ট, আরেকটি হলো অর্ডার্ড। আনঅর্ডার্ড লিস্টকে আমরা বুলেটেড লিস্টও বলে থাকি, আর অর্ডার্ড লিস্টকে আমরা নাম্বারড বা লেটার্ড লিস্টও বলে থাকি। এছাড়াও আরেক ধরনের লিস্ট আছে যেটাকে আমরা ডেফিনেশন লিস্টও বলে থাকি। প্রধানত এই দুটোকে আমরা লিস্ট হিসেবে বিবেচনা করি। এই লিস্টের কারণে আমরা যে কোনো তথ্যকে সুন্দরভাবে তালিকার মাধ্যমে তৈরি করতে পারি। তাহলে প্রথমে আসি অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট করার ট্যাগটি হলো UL মানে অর্ডার্ড লিস্ট, আর আনঅর্ডার্ড লিস্ট। আর অর্ডার লিস্টের ট্যাগটি হলো OL বা অর্ডার লিস্ট। আর এগুলোকে লিস্ট আকারে দেখানোর জন্য আবার স্বাতন্ত্রিক একটি ট্যাগ আছে, সেটা হচ্ছে li বা লিস্ট। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট হচ্ছে যে লিস্ট আমরা কিছু ভরাবৃত্ত বা বিশেষ বুলেট দিয়ে আমরা তৈরি করি, সেরকম কোনো চিহ্ন দিয়ে তৈরি করি, তাকে আমরা বলি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে UL, আর সেটিকে লিস্ট আকারে প্রদানের জন্য আমরা ব্যবহার করি li বা লিস্ট। যেমন মনে করি আমি এই ধরনের একটা কাজ করব, যেমন লিখলাম FRUITS ফ্রুটস। প্রথমটা হলো মনে করি অ্যাপল, তারপরেরটি মনে করি লিখলাম অরেঞ্জ, তারপরেরটি হলো ব্যানানা, তারপরেরটি হলো পাইনঅ্যাপল। হ্যাঁ, এখন এটি পুরো কাজকে আমি বলবো আনঅর্ডার লিস্ট, আর প্রত্যেকটা এই চিহ্নকে আমি বলবো লিস্ট। তাহলে আমি কিভাবে করব? তাহলে আমি প্রথমে দিলাম UL মানে আনঅর্ডার লিস্ট। এখানে আমরা এই ফ্রুট লেখাটাকে একটু বিশেষভাবে বলার জন্য, কিন্তু সেটার অংশ হিসেবে বোঝানোর জন্য ক্যাপশন লিখতে পারি। ক্যাপশন হচ্ছে কোনো একটা ট্যাগের সাথে সম্পর্কিত একটি বিষয় যা আলাদা ধরনের এককভাবে থাকে, এটাই হলো ক্যাপশন। যেমন আমি লিখলাম FRUITS ফ্রুটস, এটিকে আমি ক্যাপশন আকারে লিখলাম। তারপরে এই গেল ফ্রুটস পর্যন্ত। এবার এগুলো হচ্ছে লিস্ট, li মানে লিস্ট। এখানে উল্লেখ্য লিস্ট এক প্রকার এমটি ট্যাগ। এটাকে আবার কন্টেনার ট্যাগের মতো ক্লোজও করা যায়, অসুবিধা নেই। আমি লিখলাম APPLE অ্যাপল, একটু লিখলেও হবে, অথবা liটা আমি ক্লোজও দিয়ে দিতে পারি, অসুবিধা নাই। তাহলে আমি UL এর অধীনে liটা লিখছি এভাবে অ্যাপল, অরেঞ্জ, এভাবে লিখলাম। আবার li দিয়ে লিখলাম বানানা, li দিয়ে ক্লোজ করলাম। এবার li দিয়ে লিখলাম পাইনঅ্যাপল, PPLE পাইনঅ্যাপল। এবার এই ULটা ক্লোজ করে দিলাম, অবলিক UL আনঅর্ডার লিস্ট।
এভাবে করে করলে আমাদের ফলাফলটি এভাবে আসবে। আমি এটা বক্স দিয়ে জাস্ট বুঝিয়েছিলাম, এরকম আসবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা আবার চাইলে এই চিহ্নের প্রকৃতিও পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে আমরা ইউএল এর সাথে আলাদা অ্যাট্রিবিউটের সাথে ভ্যালু ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে বললাম ইউএল, মনে করি আমি এই চিহ্নটা এই ধরনের না দিয়ে এরকম গোল দেব। এটাকে আমরা ডিস্ক বা সার্কেল বলি, এরকম আরও অনেক ধরনের আছে। এক্ষেত্রে আমি কি লিখব? TYPE, টাইপ দিয়ে লিখব। মনে করি আমি এটা হচ্ছে ডিস্ক, মনে করি DISC, এখানে লিখে দিলাম DISC, ডিস্ক। তখন এটা ডিস্কের মতো করে দেখাবে। এরকম বেশ কিছু টাইপ আছে, আমরা প্র্যাকটিক্যালি একটু পরে আমরা সেগুলো দেখব। এই হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবার আমরা দেখব অর্ডার্ড লিস্ট। ORDERED, অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্টকে আমরা নাম্বারড ও বলে থাকি, আবার লেটার্স লিস্টও বলে থাকি। তো অর্ডার্ড লিস্ট আমরা কোথায় ব্যবহার করি? যখন আমরা কোনো তথ্যকে নাম্বারের মাধ্যমে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি অর্ডার্ড লিস্ট। নাম্বার হতে পারে, এটা বর্ণ দ্বারাও হতে পারে। যেমন আমি মনে করি এই ফ্রুটসটা আমি এই ধরনের চিহ্ন না করে আমি করতে চাচ্ছি, মনে করি 1 2 3 4, এটা নাম্বার দিয়ে হলো, এটা হবে অর্ডার্ড লিস্ট। এক্ষেত্রে লিস্টের এ বরাবর সব ঠিক থাকবে, এটাকে জাস্ট OL করে দিলাম, এটা কেটে দিলাম, আর এটাকে OL করে দিলাম, ব্যাস হয়ে গেল অর্ডার্ড লিস্ট। এক্ষেত্রেও আমরা লিস্ট করার জন্য LI ব্যবহার করি। এখানে উল্লেখ্য LI এক প্রকার এমটি ট্যাগ, সেক্ষেত্রে আমি যদি এগুলো নাও লিখি তারপরেও আমার কাজ হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এই অর্ডার্ড লিস্টে আবার অনেক টাইপ আছে। যেমন আমি এটা চাইলে এভাবে করতে পারি, A B C বড় হাতের, তারপর D, আবার ছোট হাতের ABCও করা যায়, বড় হাতের যেমন করা যায় ছোট হাতেরও করা যায়। আবার এই রোমান বড় হাতের, রোমান ছোট হাতের এরকমও করা যায়। আমি যদি এটা দিই রোমান 1, রোমান 2, রোমান 3 4 5 এভাবে করে আসতে থাকবে, আর এটি ছোট হাতের আসতে থাকবে, এটা ছোট হাতের ABCD আসতে পারবে, এটা বড় হাতের ABCD আসবে, এই ধরনেরও করা যায়। এক্ষেত্রে আমাকে লিখতে হয় OL দিয়ে টাইপ লিখতে হয়, আমি কোন ধরনের, TYPE টাইপ। যেমন আমি মনে করি এই রোমান ধরনের করব, ব্যাস রোমান 1, রোমান 2, রোমান 3 এভাবে করে আসবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, মানে DL। DL এক প্রকার এক বিশেষ ধরনের লিস্ট, যাকে আমরা গ্লোসারি ডিস্কো লিস্টও বলে থাকি। GLOSS গ্লোসারি লিস্টও বলে থাকি। ডেফিনেশন লিস্ট DEFINITION, ডেফিনেশন লিস্ট। এটি একটা বিশেষ ধরনের লিস্ট। এটা দিয়ে আমরা সাধারণত কোনো আইটেমের ব্যাখ্যা প্রদান করতে পারি বা বর্ণনা প্রদান করতে পারি কোনো একটা আইটেমের। আচ্ছা, এই ডেফিনেশন লিস্টে আমরা এটার অধীনে আরও দু ধরনের ট্যাগ ব্যবহার করি। এটার জন্য আমরা নির্ধারিত ট্যাগ ব্যবহার করি DL। এটার অধীনে আরও দুটো ব্যবহার করি, যেমন DT মানে ডেফিনেশন টার্ম, আর একটা হচ্ছে DD, ডেফিনেশন ডেসক্রিপশন। তাহলে এই দুটো হচ্ছে DL এর অধীনস্থ। তাহলে DL এর কয়টা অংশ আছে? DL এর দুটো অংশ আছে, একটা DT আর একটা হচ্ছে DD। এই দুটোই আবার এমটি ট্যাগ, অর্থাৎ এটার ক্লোজিং ট্যাগ না দিলেও চলে, আর দিলেও অসুবিধা নাই, দিলেও এটাকে বিলবুল হিসেবে বিবেচনা করা হয় না। তাহলে ডেফিনেশন লিস্টের অধীনে হচ্ছে ডেফিনেশন টার্ম এবং ডেফিনেশন ডেসক্রিপশন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার মনে করি আমি একটা ডেফিনেশন লিস্টের কাজ করব। মনে করি আমাকে দেওয়া হলো FOOD, ফুড, খাদ্য। তা ফুডের মধ্যে আমার প্রথমে আমাকে দেওয়া হলো মনে করি টি। টি এর অধীনে আমি মনে করে লিখলাম
BLACK ব্ল্যাক, হট, DRIN ক্যাস ড্রিঙ্কস, এটা টি এর ক্ষেত্রে লিখলাম। তারপরে লিখলাম মনে করি মিল্ক, MILK মিল্ক, এটা দিলাম মনে করি হোয়াইট, হট, DRIN ক্যাস ড্রিঙ্কস। তারপরে মনে করে দিলাম RIC রাইস, হ্যাঁ, কাম ফ্রম প্যাডি, এরকম কিছু লিখলাম। অর্থাৎ আমি মূল ডেটা টার্ম ধরলাম টি, মিল্ক এবং রাইস। এই টি এর অধীনে আমি এই কথাটা লিখলাম, এটা হচ্ছে ডেটা ডেফিনেশন, ডেটা ডেসক্রিপশন। এরকম আমি টি সম্পর্কে আরও অনেক লেখা লিখতে পারি, ডেসক্রিপশন, বর্ণনা। তাহলে এখানে দু ধরনের জিনিস আছে, একটা হচ্ছে টার্ম আর একটা হচ্ছে ডেসক্রিপশন। এভাবে ভাগে ভাগে করা হয়। এবং এটা করার জন্য আমি কিভাবে করব, তাহলে আমি ফুডের জন্য আমি মনে করি দিলাম, আচ্ছা প্রথমে আমার হচ্ছে DL, এরপরে ক্যাপশন হিসেবে লিখলাম CAPTI1, ক্যাপশন হিসেবে লিখলাম ফুড, FOOD ফুড, ক্যাপশন। এখানে আমি ক্যাপশন ক্লোজ করলাম। ক্যাপশন কিন্তু আরও অনেক ধরনের ট্যাগে ব্যবহার করা হয়, শুধু লিস্ট ট্যাগে না, আমরা ট্যাবলও ব্যবহার করতে পারি, ফরমে ব্যবহার করতে পারি, আরও অনেক ক্ষেত্রে ক্যাপশনের ব্যবহার আছে। ক্যাপশন এটার সাথে সম্পর্কিত নয়, এটার মধ্যে আমি কোনো কিছু তথ্য বিশেষভাবে লেখা। আচ্ছা, তাহলে টিটা লেখার জন্য আমি কি লিখব, DT ডেফিনেশন টার্ম, লিখলাম TEAT। আমি এটা ক্লোজিং দিতেও পারি, না দিলেও অসুবিধা নাই। তার অধীনে আমি ব্ল্যাক হট ড্রিঙ্কস, এটা করব DD ডেফিনেশন ডেসক্রিপশন, লিখলাম ব্ল্যাক হট ড্রিঙ্কস, আমি সংক্ষেপে লিখেছি DD। এটা ক্লোজিংটা না দিলেও চলবে। এভাবে DD দিয়ে আমি কি লিখব, DD শেষ, আবার DT, আবার DT এর অধীনে হবে মিল্ক, MILK মিল্ক, এই DT শেষ করলাম। এভাবে তার অধীনে DD লিখলাম হোয়াইট, WHIT হোয়াইট হট ড্রিঙ্কস, সংক্ষেপে লিখলাম DD। তারপরে আমি দিলাম, এটা আমি ভাগ করলাম DT, আবার DTতে রইল রাইস, RIC রাইস, আবার DTতে ক্লোজ করলাম, আবার DD দিয়ে লিখলাম কাম ফ্রম প্যাডি, সংক্ষেপে লিখেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার DLটা ক্লোজ করে দিলাম। ব্যাস, এভাবে করে আমরা ডেফিনেশন লিস্ট তৈরি করতে পারি। তোমাদের এই তিনটির মধ্যে প্রয়োজনীয় হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। ডেফিনেশন লিস্ট সাধারণত HSC পর্যায়ে পরীক্ষায় আসে না, এটা তোমার দক্ষতা বৃদ্ধির জন্যই দেখানো হয়েছে। এখন আমরা ট্যাবল নিয়ে আলোচনা করব। ট্যাবলের বাংলা হলো সারণী বা তালিকা। আমরা HTML এ অনেক সারণী কাজ করতে পারি, অনেক ধরনের ট্যাবলের মধ্যে বিভিন্ন ধরনের তথ্যগুলোকে সুন্দরভাবে সাজানোর কাজ করতে পারি। আর এই ট্যাবল করার জন্য নির্ধারিত ট্যাগ হলো ট্যাবল। আবার ট্যাবলের চতুর্দিকে আবার একটা বর্ডার প্রয়োজন, তখন আমি বর্ডার হিসেবে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, সেটার জন্য ভ্যালু দিতে পারি। এই ট্যাবল করার জন্য আমরা ট্যাবল ট্যাগ ব্যবহার করি। মনে করি আমরা এই ধরনের একটা ট্যাবল করব, যেখানে উপরে থাকবে মহসিন কলেজ, এখানে থাকবে স্টুডেন্ট ইনফরমেশন, আর এদিকে রইল মনে করি সায়েন্স, এখানে রইল মনে করি বিজনেস, এখানে রইল হিউম্যানিটিস।
মনে করি আমার এরকম একটা তালিকা করতে হবে, যেখানে এখানে 850 লিখলাম, এখানে লিখলাম মনে করি 1200। এটা একটা স্টুডেন্ট ইনফরমেশন, আমাকে মনে করি এরকম একটা টেবল তৈরি করতে বলা হলো। তখন এই কাজটা আমি করব টেবলের মাধ্যমে। এখানে আমরা এই যে উপরের লেখাটা লিখেছি, এটিকে H1 হেডিং 1 যে কোনোটা দিয়ে করতে পারি, তবে সবচেয়ে ভালো ক্যাপশন দিয়ে করা, কারণ আমার পুরো টেবলটাই এইটা সহ টেবলের অংশ হিসেবে বিবেচনা করতে হবে, তাই আমরা ক্যাপশন হিসেবে ব্যবহার করব। যেমন আমি এখানে লিখলাম টেবল, টেবলের চতুর্দিকে বর্ডার আছে, তাই আমি BORDR বর্ডার নামে অ্যাট্রিবিউট নিয়ে ইকুয়াল দিয়ে আমি মনে করি সেটা 1 পয়েন্ট করে দিলাম, মানে 1 পয়েন্টে বর্ডারটা হবে। আবার টেবলটাকে চাইলে স্ক্রিনের অর্ধেক অঞ্চল জুড়ে বা স্ক্রিনের পুরো অংশ জুড়েও করা যায়। এক্ষেত্রে আমার টেবল উইডথ নির্ধারণ করতে হয়, যেটা আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো। আমি সাধারণ এই কাজটির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে টেবলের ট্যাগটি হলো টেবল এবং এটির বর্ডার নির্ধারণ করেছি 1, এবং এটার ক্যাপশন হচ্ছে মহসিন কলেজ। আমি লিখলাম CAPTION ক্যাপশন মহসিন কলেজ, MOHSIN মহসিন কলেজ, এটা লিখলাম CAPTION ক্যাপশন দিয়ে লিখে শেষ করে দিলাম। এটা গেল। এবার আমরা এখানে এই যে টেবলটা দেখতে পাচ্ছি, এই টেবলের এইগুলোকে আমরা বলি রো বা সারি, মানে TR। এটা ট্যাগ হচ্ছে TR মানে হচ্ছে টেবল রো। আর তাহলে এখানে কয়টা রো আছে? 1 2 3 4টা রো আছে। তাহলে আমার রো করার জন্য 4টা TR নির্ধারণ করতে হবে। এবার প্রথম TR আসি, এই TR প্রথম টিয়ারে লেখা আছে কি স্টুডেন্ট ইনফরমেশন, দ্বিতীয় টিয়ারে লেখা আছে সায়েন্স এবং 850, তৃতীয় টিয়ারে আছে বিজনেস। এবার এটাকে নিয়ে আমি একটু দোদুল্যমান অবস্থায় পড়ে গেলাম, এটা কি এটার সাথে হবে না এটার সাথে হবে? সবসময় মনে রাখতে হবে এই ধরনের লেখা থাকলে সেটা সবসময় উপরেরটার সাথে সম্পর্ক করে আমাকে তৈরি করতে হবে, যদিও বা এটা বিজনেস এবং হিউম্যানিটিস দুটোরই অংশ, কিন্তু আমাকে করার সময় বিজনেসের সাথে মিলিয়ে এটাকে করতে হবে। তাহলে এই তৃতীয় টিয়ারের অংশ হচ্ছে বিজনেস এবং 1200 আর হিউম্যানিটিস, আর চতুর্থ টিয়ার হচ্ছে হিউম্যানিটিস। এইভাবে করে আমরা বিবেচনা করব। আর এখানে কলাম কয়টা আছে? কলাম আছে আমরা উপর থেকে দেখছি একটা, নিচ থেকে দেখতে পাচ্ছি 2টা, বেশিটা আমার বিবেচনা করতে হবে। তাহলে কলাম আছে 2টা। একইভাবে রো এর ক্ষেত্রেও এদিক থেকে রো হচ্ছে 1টা 2টা 3টা 4টা, আবার এদিক থেকে হচ্ছে 1টা 2টা 3টা, আমি বেশিটা বিবেচনা করব। তাহলে টিয়ার হচ্ছে 4টা আর কলাম হচ্ছে 2টা। কিন্তু আমরা টেবলের কাজে কলাম বলে কোনো ট্যাগ ব্যবহার করি না, এটা হয়ে যায়। আচ্ছা, কিভাবে হবে আমরা একটু পরেই বুঝবো। এখানে প্রত্যেকটা টিয়ারের মধ্যে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আমরা দুটি নামে চিনি, একটা হচ্ছে TH আর একটা হচ্ছে TD। TH মানে হচ্ছে টেবল হেড, TH টেবল হেড, আর আরেকটা হচ্ছে TD মানে হচ্ছে টেবল ডেটা। এই দুই নামে আমরা চিনি। সাধারণ লেখাগুলোকে আমরা বলি টেবল ডেটা, আর উপরে যদি কোনো লেখা থাকে, সাধারণত সেটা যদি বোল্ড থাকে, সেন্টার থাকে, তখন সেটাকে আমরা TH বা টেবল হেড হিসেবে বিবেচনা করি। তো সাধারণ অর্থে আমি স্টুডেন্ট ইনফরমেশনটাকে টেবল হেড বলি। আর পরীক্ষায় যদি সেটাকে উপরের অংশটা একটু বোল্ড এবং সেন্টার করে দেয়, সেটা নিশ্চিতভাবে টেবল হেড হিসেবে আমি বুঝে নেব। আর যদি সেরকম না দেয়, নর্মালি লেখে, তখন সেক্ষেত্রে তুমি সেটাকে টেবল হেডও বুঝতে পারো অথবা টেবল ডেটাও বুঝতে পারো, এটাকে ভুল হিসেবে বলবে না, কিন্তু TH দেওয়াটা উত্তম। তাহলে আমি স্টুডেন্ট ইনফরমেশনটাকে TH বুঝলাম। এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে স্টুডেন্ট ইনফরমেশন, এটা কিন্তু দুটো কলামকে একত্র করে ফেলেছে, এক করে ফেলেছে। এরকম এক করে ফেলাটাকে আমরা বলি কলামের ক্ষেত্রে এক করাকে কল স্পান, আর রোকে এক করাকে আমরা বলি রো স্পান। তাহলে এখানে দেখো দুটো কলামকে এক করেছে, এই দুটো কলামকে এক করাকে আমরা বলি
কল স্পান, সিওএল কল SPAN, অর্থাৎ এটা কল স্পান হয়েছে। কল স্পান কয়টি? দুইটি। কল স্পান মানে কলাম স্পান, মানে কলামকে একত্র করেছে। কয়টিকে? দুইটিকে। আর এখানে কি করেছে? এই রো, এই দুইটা রোকে একটাতে নিয়ে আসা হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি রো স্পান। দুইটা, অর্থাৎ দুইটা রোকে একত্র করেছে। এরকম দুইটা করলে দুইটা, তিনটা করলে তিনটা লিখতে হবে, তিন লিখতে হবে, চারটা করলে চার লিখতে হবে, এভাবে যতটা হয় ততটা লিখতে হয়। তাহলে এটা, এই লেখাটা কি? এই লেখাটা হচ্ছে TH। এই THটা কয় কলাম জুড়ে? 2 কলাম জুড়ে। তাই আমি TH এর অধীনে লিখলাম কল স্পান। কত? 2। কি লেখা? স্টুডেন্ট, আমি সংক্ষেপে লিখছি SI, স্টুডেন্ট ইনফরমেশন, তারপরে THটা ক্লোজ করে দিলাম। ব্যাস হয়ে গেল, এই TH এর কাজ শেষ। TH এর কাজ শেষ, আর কিছু আছে? নাই। সুতরাং এই টিয়ারটা ক্লোজ হয়ে গেল, এই টিয়ার ক্লোজ হয়ে গেল। এবার পরবর্তী টিয়ারে আসলাম। পরবর্তী টিয়ারে কি আছে? সায়েন্স এবং 850। এটা এভাবে বিবেচনা হয়। তাহলে এগুলো, এই দুটো কি হবে? এই দুটো হবে TD। প্রথম TDটা হচ্ছে সায়েন্স, SCIENC, সায়েন্স, এই TD। পরবর্তী TDটা হচ্ছে কি? পরবর্তী TDটা হচ্ছে 850। TDটা ক্লোজ করে দিলাম এবং এই টিয়ারটাও ক্লোজ করে দিলাম। এখানে আমরা একটা জিনিস তোমাদের বলি, আমি যেভাবে এভাবে করে লিখেছি, এগুলো চাইলে তুমি এগুলোকে আবার পাশেও লিখতে পারো, অসুবিধা নেই। এগুলো সবগুলোকে চাইলে এক লাইনেও লেখা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, টিয়ার। তাহলে পরবর্তী টিয়ারে আসলাম। পরবর্তী টিয়ারটা কি? বিজনেস এবং 1200, মানে 1200। তাহলে লিখলাম TD। প্রথম TDটা হচ্ছে বিজনেস, BUSINESS, বিজনেস, এই TD দিয়ে ক্লোজ করলাম। পরের TDটা কি? পরের TDটা আবার রো স্পান, সেজন্য এই TDর ক্ষেত্রে লিখতে হবে রো স্পান। রো স্পান কয়টা? 2টা। এবং এরপরে লিখলাম আমি 1200 এবং এটা TDটা ক্লোজ করে দিলাম এবং পাশাপাশি টিয়ারটাও ক্লোজ করে দিলাম। পরবর্তী টিয়ারটা কি? আমি চাইলে এখানেও লিখতে পারি, এখানে যেহেতু জায়গা হচ্ছে না, আমি এখানেও লিখতে পারি, এগুলো সব এক লাইনেও লেখা যায়। পরবর্তী টিয়ার হচ্ছে হিউম্যানিটিস এবং এটা কোন ট্যাগ? এটা হচ্ছে TD ট্যাগ। এই TD লিখলাম হিউম্যানিটিস, HUMANITIS, হিউম্যানিটিস, এই TDটা ক্লোজ করে দিলাম। এরপরে এই টিয়ারটা ক্লোজ করে দিতে হবে, এই টিয়ারটা ক্লোজ করে দিলাম। এরপরে কি ক্লোজ করতে হবে? ট্যাবল ক্লোজ করতে হবে। এরপরে কি ক্লোজ করতে হবে? বডি ক্লোজ করতে হবে, বডি, BODY, বডি। ব্যাস, আমার কাজ শেষ। এইভাবে করে আমরা ট্যাবলের কাজ করতে পারি। তাহলে রো স্পান এবং কল স্পান বুঝলাম। আবার এই ট্যাবলটা সাধারণত ওয়েব পেজের এক পাশে থাকে। আমি চাইলে এটাকে অ্যালাইন সেন্টার করতে পারি, অ্যালাইন রাইট করতে পারি। আবার চাইলে এটাকে পুরো একটা স্ক্রিন জুড়ে করতে পারি, তখন সেটা হবে ওয়েট। 100% দিলে পুরো ওয়েব পেজ জুড়ে হবে, আর 50% দিলে এটার ওয়েট অর্ধেকটা জুড়ে হবে। আশা করি আমরা ট্যাবলের এই কার্যক্রমটা বুঝতে পারলাম। এবার আমরা ট্যাবলের পরবর্তীতে, যেটা ট্যাবলের সাথে সম্পর্কযুক্ত আরেকটি আইটেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে HTML লেআউট। আমরা লেআউট বলতে কি বুঝি? লেআউট বলতে আমার ওয়েব পেজটা কীরকম দেখাবে, দৃশ্যমান প্রক্রিয়াটাকেই আমরা বুঝি। একটি HTML এর দ্বারা তৈরি ওয়েব পেজ, একে আমরা এরকম 4টি অংশে ভাগ করি। এটাকে আমরা বলি হেডার, এটাকে বলি ফুটার, এটা বলি নেভিগেশন, এটাকে বলি বডি, যেটা আমরা ওয়েব পেজ ডিজাইনিংয়ে আলোচনা করেছিলাম। এই কাজগুলো আমরা 3টি পদ্ধতিতে করতে পারি। একটি হচ্ছে ট্যাবলের মাধ্যমে, আরেকটা হচ্ছে ডিভের মাধ্যমে, DIV, আরেকটি হচ্ছে ফরমের মাধ্যমে। আমরা একটু আগে ট্যাবলের কাজ দেখেছি, এই কাজগুলো আমরা ট্যাবল দিয়ে করতে পারি।
আবার এই ডিপ দিয়েও করতে পারি, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আর এরপরে আছে ফরম, যেটা আমরা আগামী ক্লাসে দেখব, ফরমের কাজ। অর্থাৎ এই তিনটি পদ্ধতিতে আমরা এই HTML লেআউটটি তৈরি করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই আজকের আলোচ্য দুটো আইটেম, একটি হচ্ছে লিস্ট আর একটি হচ্ছে টেবল, আমরা প্র্যাকটিক্যালি দেখব। পাশাপাশি এই ডিভের কার্যক্রমটাও দেখে নেব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক প্র্যাকটিক্যালের মাধ্যমে এই দুটি আইটেম দেখা। আমরা এখন বরাবরের মতো উইন্ডোকে দুটি অংশে ভাগ করে দেখছি। একটি অংশে আছে নোটপ্যাড আর একটি অংশ হচ্ছে গুগল ক্রোম ওয়েব ব্রাউজার, যাতে আমরা নোটপ্যাডে যা লিখব ফলাফল হিসেবে ওয়েব ব্রাউজারে সেটা দেখতে পাই। সেজন্য এভাবে দুই ভাগে ভাগ করে রাখলাম। এখন প্রথমে আমরা দেখছি HTML লিস্ট। আমরা জানি ওয়েব পেজে অনেক সময় কিছু কিছু তথ্যকে তালিকা আকারে প্রকাশ করা হয়। উক্ত তালিকাকে লিস্ট বলে। যেমন খাদ্যের মেনু লিস্ট, শিক্ষা উপকরণ লিস্ট, পণ্যের লিস্ট। HTML এর লিস্ট প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটি হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টকে আমরা বুলেটেড লিস্ট, আবার অর্ডার লিস্টকে আমরা নাম্বারড অর লেটার্ড লিস্ট বলে থাকি। এছাড়াও আরেক ধরনের লিস্ট আছে যাকে আমরা ডেফিনেশন লিস্ট বলে থাকি। তাহলে প্রথমে আমরা আনঅর্ডার লিস্টটা দেখি। আনঅর্ডার লিস্টের ট্যাগ হলো UL এবং এটার লিস্টের ট্যাগ হচ্ছে LI। সাধারণত কোনো তথ্যকে ভরাটবৃত্ত, বর্গাকার, বুলেট বা তদ্রূপ কিছু চিহ্ন দ্বারা লিস্ট তৈরি করাকে আমরা আনঅর্ডার লিস্ট বলি। এখন আনঅর্ডার লিস্টের আমি এটা পুরোটা UL দিয়ে করলাম, সেটার ভিতরকার ট্যাগ হচ্ছে LI লিস্ট। লিস্ট এটি এক প্রকার এমটি ট্যাগ, এটিকে আমরা কন্টেনার ট্যাগের মতো লিখতে পারি। LI দিয়ে আমি লিখলাম, মনে করি আমি লিখলাম অ্যাপল, LI, আবার LI দিয়ে লিখলাম অরেঞ্জ, LI, আবার LI দিয়ে লিখলাম আমি বানানা, LI, আবার LI দিয়ে আমি লিখলাম পাইনঅ্যাপল। এখন আমাকে লিস্ট, আমি কন্ট্রোল S দিয়ে সেভ করে রিলোডে ক্লিক করলাম, আমাকে সবগুলো দেখাচ্ছে। আমি একটু বড় করে দেখি, জুম আপ করে দিয়ে দেখলাম, এভাবে দেখালো। আমি এখানে চাইলে একটা ক্যাপশন নির্ধারণ করতে পারি, যাতে আমার এই জিনিসগুলো কি জিনিস সেটা সহজে বোঝা যায়। আমি ক্যাপশন আকারে লিখলাম FRUIT, ফ্রুট, ফ্রুটস, CAPTON, ক্যাপশন, রিলোড। ফ্রুটস লেখাটা আসলো, এটাকে আমরা ক্যাপশন বলছি। যে কোনো ট্যাগে এরকম ক্যাপশন নির্ধারণ করা যায় যাতে এটি সম্পর্কে একটা সাম্যক ধারণা পাওয়া যায়। এটা গেল আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের আবার এটার ধরন পরিবর্তন করা যায়, এই জন্য আমরা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করি টাইপ। এখানে আমি ডিস্ক, সার্কেল, স্কোয়ার ইত্যাদিও ব্যবহার করতে পারি। বাই ডিফল্ট এরকম বুলেট আকারে আসে, এটাকে চাইলে পরিবর্তন করা যায়। যেমন আমি চাচ্ছি স্কোয়ার করতে, SQUARE, স্কোয়ার, সাথে সাথে রিলোড দিলে এটা স্কোয়ার স্টাইলে হয়ে গেল। আর যদি আমি এটাকে করে দিই সার্কেল, CIRCLE, সার্কেল, CIRCLE, সার্কেল, তাহলে এই গোল বৃত্তের মতো হলো। আবার যদি আমি সেটাকে ডিস্ক করে দেই, তাহলে ডিস্কের মতো এই কালো বৃত্তের মতোই দেখাবে, বাই ডিফল্ট যেরকম দেখায়। আর এটা যদি আমরা না লিখি, টাইপটা যদি না লিখি, তাহলে বাই ডিফল্ট বুলেট আকারে দেখাবে, অর্থাৎ এই আকারে দেখাবে। আশা করি আমরা আনঅর্ডার লিস্ট বুঝতে পেরেছি। এবার আমরা দেখব লিস্টের কাজ। তাহলে লিস্ট কাকে বলে? সাধারণত কোনো তথ্যকে সংখ্যা, বর্ণ দিয়ে লিস্ট তৈরি করাকে আমরা অর্ডার লিস্ট বলি। এটার ট্যাগ হচ্ছে OL এবং আমরা বরাবরের মতো লিস্ট প্রদানের ক্ষেত্রে LI ট্যাগ ব্যবহার করে থাকি। তাহলে এখানে সবই আছে। আমি তাহলে এখানে একটা কাজ করতে পারি, এটা যদি OL করে দিই এবং এটাকে OL করে দিই,
তাহলে আমার এই অ্যাপল, অ্যাপল, তাহলে আমার এই ফ্রুটস গুলো সেভাবে করে নাম্বারিং আকারে দেখাবে। রিলোড দিলাম, 1 2 3 আকারে দেখাবে। এখন আমি এটাকেও টাইপ পরিবর্তন করতে পারি। যেমন মনে করি আমি রোমান আই দিলাম, 1 দিলাম, রিলোড দিলাম, রোমান 1 2 3 আসলো। এভাবে বড় হাতেরও লেখা যায়, আবার এবিসিডিও লেখা যায়। আমি সেভ করে রিলোড দিলাম, এবিসিডি ছোট হাতের আসলো। এভাবে বড় হাতের এবিসিডিও করা যায়। আর বাই ডিফল্ট থাকে 1 2 3 4 এভাবে থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের কাজগুলো টেবলের ভিতরেও করতে পারি, যা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখন আমরা দেখছি সর্বশেষ এই লিস্টের মধ্যে আরেকটা যেটা বললাম ডেফিনেশন লিস্ট, সেটার কার্যক্রমটা দেখব কিভাবে ডেফিনেশন লিস্টে কাজ করা যায়। ডেফিনেশন লিস্ট বিশেষ ধরনের লিস্ট যা গ্লোসারি লিস্ট নামেও পরিচিত। GLOSSARY। সাধারণত কোনো লিস্ট আইটেমের বর্ণনা প্রদানে এটি ব্যবহৃত হয়। এটি দুই প্রকার, একটি হচ্ছে টার্ম যা আইটেমের বিষয়কে বোঝায়, আরেকটি হচ্ছে টার্মের বর্ণনা। এটার জন্য আমরা তিনটা ট্যাগ ব্যবহার করি। একটা হচ্ছে ডিএল মানে ডেফিনেশন লিস্ট, আরেকটা ডিটি মানে ডেফিনেশন টার্ম, আরেকটা হচ্ছে ডিডি মানে ডেফিনেশন ডেসক্রিপশন। তাহলে প্রথমে আমরা এটা তাহলে করে নিই। এটি করার জন্য প্রথমে আমার প্রয়োজন ডিএল, ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট হিসেবে আমি ডিটি নিলাম, ডেফিনেশন টার্ম। ডেফিনেশন টার্মে আমি লিখলাম COWFWW। এগুলো এমটি ট্যাগ এরকম, তবে কন্টেনার ট্যাগের মতো লিখলেও কোনো অসুবিধা নাই। প্রকৃত অর্থে এগুলো হচ্ছে এমটি ট্যাগ। ডিটি এবং ডিডি এই দুটো হচ্ছে এমটি ট্যাগ। WHILE হোয়াইল, আমি এখানে লিখলাম BLACK ব্ল্যাক হট ড্রিঙ্ক, ডিডি। একইভাবে আমি এটাকে কপি করে দ্রুত করার জন্য আমি এটাকে কপি করে আনলাম, এখানে লিখলাম মিল্ক, MILK মিল্ক। আমি লিখলাম হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, WHIT হোয়াইট, COLD কোল্ড ড্রিঙ্ক। আবার আরেকটা লিখলাম মনে করি রাইস, RIC রাইস, মেড ফ্রম পেডি। এখানে লিখলাম MAD মেড অ্যাপারেল ফ্রম PADDY প্যাডি। এভাবে লিখলাম। আবার ডিএলটা ক্লোজ করে দিলাম, ডিএল অর্থাৎ ডেফিনেশন লিস্ট। এবার আমি রিলোড দিলাম, সেভ করে রিলোড দিলাম। কফি, এটা হচ্ছে ডেফিনেশন টার্ম যার অধীনে বর্ণনা হচ্ছে ব্ল্যাক হট ড্রিঙ্ক। এখানে অনেক লেখা যায়, আমি সংক্ষেপে ছোট কিছু লেখা লিখলাম। এভাবে মিল্কের বর্ণনা হচ্ছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। রাইস হচ্ছে ডেফিনেশন টার্ম যেটার বর্ণনা হচ্ছে মেড ফ্রম প্যাডি। এভাবে করে লেখা যায়। এগুলো সবই হচ্ছে লিস্টের কাজ। আশা করি লিস্ট বুঝতে পেরেছে। এখন আমরা করব টেবলের কাজ। আমরা জানি টেবল দিয়ে তালিকা আকারে তথ্যকে উপস্থাপন করা যায়। টেবলের বাংলায় হলো তালিকা বা সারণী। টেবল করার ট্যাগটি হলো টেবল, TABLE টেবল। এই টেবলের মধ্যে বর্ডার থাকতেও পারে, বর্ডার নাও থাকতে পারে। বর্ডার থাকলে টেবলটা সহজেই বোঝা যায়, আর না থাকলে টেবলটা বুঝতে অসুবিধা হয়। তাই আমরা বর্ডার নির্ধারণ করে থাকি। বর্ডার পিক্সেল আকারে আমরা নির্ধারণ করি, যেমন 1 দিলাম 1 পিক্সেলে আসবে। এবার প্রত্যেক টেবলের আবার এক একটা রোকে টিআর বলা হয়ে থাকে। টিআর এর অধীনে যে লেখাগুলো থাকে সেগুলোকে টিডি বা টিএইচ বলা হয়ে থাকে। টেবল হেড হলে হেডিং হলে টিএইচ, আর সাধারণ লেখা হলে টিডি। যেমন আমি একটু আগে তোমাদের হোয়াইট বোর্ডে যেটা দেখিয়েছি সে আলোকে দেখাচ্ছি। যেমন আমি লিখলাম, এখানে লিখলাম কল স্পান, SPN কল স্পান ইকুয়াল দিলাম 2। এখানে আমি লিখলাম স্টুডেন্ট ইনফরমেশন, TH। তারপরে
এই টিয়ারটা শেষ করে দিলাম, টেবলটাও শেষ করে দিলাম। এতটুকুতে কেমন হয় আমি একটু দেখে নিই। রিলোড দিলাম। এই টেবলটার উপরে আমি একটা ক্যাপশন দিতে চাচ্ছি, তাই আমি এখানে ক্যাপশন লিখলাম CAPTON ক্যাপশন, ST আমি দিলাম MOHSIN মহসিন CAGG কলেজ, CAPTON ক্যাপশন, TION ক্যাপশন। আচ্ছা, এবার রিলোড দিলাম, মহসিন কলেজ লেখা চলে আসলো। আচ্ছা, গেল এটা, আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা চাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন, এটার যে টেবল কিছুই বোঝা যাচ্ছে না, আমরা আরেকটা টিয়ার করব। এই টিয়ারটা নিলাম, তাহলে আমার আর এটা নতুন ভাবে টাইপ করতে হলো না। এখানে টিআর এর পরিবর্তে আমরা টিএইচ এর পরিবর্তে লিখব টিডি, টেবল ডেটা। আমরা এখানে দুটো টেবল ডেটা পেয়েছি, একটা হচ্ছে সায়েন্স, এটাও টিডি, আরেকটা টিডি হচ্ছে 850, ব্যাস এতটুকুতে আমরা রিলোড দিলাম। এখন কি আসলো? সায়েন্স 850। এবার একইভাবে আমরা এই টিআর এর কার্যক্রমটা সায়েন্সের পরে করলাম বিজনেস, BUSINESS, বিজনেস। বিজনেসের অধীনে আমরা 1250 এটা 1200 পরিমাণটা আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল 2 রো জুড়ে। এই জন্য আমরা সেই টিডিতে রো স্পান লিখব, অর্থাৎ 2 রো জুড়ে সেটা অবস্থান করছে, সেজন্য সেভ করে এবার রিলোড দিলাম। এখন দেখা যাচ্ছে বিজনেস। আবার যখন এখানে আমি লিখব সেটা ওই রো জুড়ে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা করে নিই। আরেকটাতে আছে শুধু হিউম্যানিটিস, এটা থাকবে না, থাকছে কি হিউম্যানিটিস, HUMANITIS, হিউম্যানিটিস। এখন দেখা যাক কি হয়, রিলোড। এই হিউম্যানিটিস এবং বিজনেস দুটো মিলিয়ে 1200 হয়ে গেল। তাহলে এখানে একটা কল স্পান আছে আর একটা রো স্পান আছে। এবার আমি এটাকে একটু জুম আউট করে দেখি, জুম ইন করে দেখলাম। আচ্ছা, এই টেবলটা লেফটে অবস্থান করছে। আমি চাইলে টেবলটাকে সেন্টার করতে পারি, রাইট করতে পারি, এটাকে আমরা বলি অ্যালাইন। তাহলে আমি এখানে ALIGN অ্যালাইন, অ্যালাইন করলাম, আমি সেন্টার দিলাম, CENTR, রিলোড। এখন ঠিক মিডলে চলে আসলো। আবার যদি আমি বলি অ্যালাইন সেন্টার নয়, RIGST রাইট, তাহলে পুরো টেবলটা রাইটে চলে যাবে। আবার আমি এটিকে আমি অ্যালাইনে মনে করি রাখলাম না, তাহলে কি হলো? তাহলে বাই ডিফল্ট লেফটে চলে আসবে। বুঝতে পেরেছি? এভাবে প্রত্যেকটা লেখার অ্যালাইনমেন্টও আমি পরিবর্তন করতে পারি। মনে করি সায়েন্স, সায়েন্স এটা কি টিডি, এখানে সায়েন্স কোথায়? এই টিডি, এখানে আমি লিখলাম LIGN অ্যালাইন, CENTR সেন্টার, সাথে সাথে সায়েন্সটা সেন্টার হয়ে গেল। এভাবে প্রত্যেকটা পরিবর্তন করা যায়। আর পুরো টেবলের পরিবর্তনটা আমরা একটু আগে দেখলাম। এভাবে করে আর পুরো রো কেও যদি করতে চাই, তখন একটা টিডি না করে ওই পুরো সেটার রোটাকে করব। এই টিআর এখানে আমি দিলাম LIGN অ্যালাইন, অ্যালাইন দিলাম, সেন্টার দিলাম, ফলে এই সায়েন্সও সেন্টার হয়ে গেল, 850 এটাও সেন্টার হয়ে গেল। এভাবে প্রত্যেকটা টিয়ার এর মধ্যে পরিবর্তন করা যায়। এখানে মোট কয়টা টিয়ার আছে? 1 2 3 4টা টিয়ার আছে। আচ্ছা, প্রত্যেকটা টিয়ারকে আমি সেন্টার করতে পারি, রাইট করতে পারি, বাই ডিফল্ট লেফট থাকে। এবার এই টেবলটা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে জায়গা জুড়ে আছে, আমি চাচ্ছি যে এই উইন্ডোর ঠিক অর্ধেক জায়গা জুড়ে হতে হবে। সেজন্য আমি নির্ধারণ করব ওয়েট। এই টেবলের মধ্যে লিখলাম WIDTH ওয়েট, ওয়েট দিলাম আমি 50%, তখন এই পুরো উইন্ডোর অর্ধেক অঞ্চল জুড়ে চলে আসবে, এই অর্ধেক। আর যদি এটা 100 করে দেই, তাহলে এটা পুরো স্ক্রিন জুড়ে হবে। এমনকি আমরা যদি এটাকে বড় করে দেখি, তখন এটা পুরো স্ক্রিন জুড়ে দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। এভাবে করে করা যায়। এবার আমরা দেখব, এটা 100% এ রাখলাম মনে করি। এবার আমি সেল প্যাডিং, CELL, সেল ডাবল ডি সেল প্যাডিং, CELL PADDING, আমাদের বানান ভুল ছিল, রিলোড দিলাম।
প্রত্যেকটা সেল থেকে লেখার দূরত্ব 10 পয়েন্ট হয়ে গেল। আর যদি আমি 10 না দিয়ে 20 দেই তাহলে কি হবে, স্পেসিংটা আরো বেড়ে যাবে। এভাবে আমরা সুন্দরভাবে লেখা লিখতে পারি। আর যদি আমি সেল প্যাডিং না দিয়ে আমি যদি আরেকটি কমান্ড দিই, সেল স্পেসিং, SPACING, সেল স্পেসিং, আমি মনে করি সেল স্পেসিংটা 10 দিলাম, অর্থাৎ এক সেল থেকে আরেক সেলের দূরত্ব, প্রত্যেকটা সেল দূরত্ব নির্ধারণ হয়ে গেল। এটাও একটা সুন্দর বিষয়, এরকমও করা হয়ে থাকে। তাহলে আশা করি আমরা সেল স্পেসিং, সেল প্যাডিং বিষয়টা বুঝতে পারলাম। এভাবে করে সুন্দরভাবে আমরা করতে পারি। এবার আমরা এটার কালারও নির্ধারণ করতে পারি। আমি এখন এতটুকু করে আবার রিলোড দিয়ে আগের অবস্থায় চলে আসলাম। এখন মনে করি আমি সায়েন্স লেখার চতুর্দিকের অংশটাকে কালার করতে চাই। তাহলে সায়েন্স কোথায় আছে? এই সায়েন্স, এইটিডি। আমি এখানে লিখে দিলাম BGCOLR, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। আমি দিলাম মনে করি রেড, সাথে সাথে সায়েন্সটা রেড হয়ে গেল। একইভাবে আমি চাচ্ছি যে স্টুডেন্ট ইনফরমেশন পুরোটাকে আমি নীল করতে, তাহলে স্টুডেন্ট ইনফরমেশন যেখানে আছে সেই জায়গায় আমি করে দিলাম BGCOLR কালার ব্লু, তাহলে এটা নীল রঙের হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পেরেছি এভাবে প্রত্যেকটা রঙে রঙিন করে দেওয়া যায়। এ হচ্ছে ট্যাবলের কার্যক্রম। এখন ট্যাবলে আমরা হাইপারলিংকও নির্ধারণ করতে পারি, ছবিও নির্ধারণ করতে পারি, আবার কোনো একটা সেলকে খালিও করতে পারি। প্রথমে আমি দেখব কিভাবে খালি করা যায়। যেমন হিউম্যানিটিস, আমি চাচ্ছি যে হিউম্যানিটিস জায়গার মধ্যে কিছুই থাকবে না, খালি থাকবে। তখন আমার সেটার জন্য কমান্ড হলো NBSP। আমার এখানে হিউম্যানিটিস এর জায়গায় আমি লিখে দিলাম এন্ড সাইন দিয়ে NBSP, নন ব্রেকিং স্পেস। NB মানে হচ্ছে নন, এন্ড নন, বি ব্রেকিং, SP স্পেস। এটা যখন লিখব ওই জায়গাটা খালি হয়ে যাবে। এবার আমি মনে করি এই খালি জায়গাতে একটা ইমেজ স্থাপন করব। তাহলে লিখব IMG SRC, আমরা গত ক্লাসে যে ইমেজের ট্যাগ দেখেছিলাম সেটার মতো করে করব। FLOWR flower.jpg, ব্যাস দেখা যাচ্ছে। রিলোড দিলে এখানে ছবি প্রদর্শিত হচ্ছে। ছবিটা উপরে নিচে অনেক বড় হলো। আমি এটা ছবিটাকে ছোট করতে চাচ্ছি। HEIGST হাইট দিলাম মনে করি 50, WIDTH ওয়েট দিলাম মনে করি তাও 50। এখানে একটা ডাবল ইনভার্ট কম হবে, কোটেশন হবে, দিলাম রিলোড। এখানে 50 পয়েন্টে আসলো, ছোট্ট করে আসলো। এবার আমি চাচ্ছি যে এখানে 100, 1200 এটা থাকবে না, এখানে একটা হাইপারলিংক থাকবে, ক্লিক করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। তাহলে আমরা কিভাবে করব? তাহলে 1200 যেখানে আছে এই জায়গায় আমি হাইপারলিংক করব। হাইপারলিংক করার নিয়ম কি? HREF, কোথায় যাব? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। HTTP দিলাম www.CUSEBD, এবং এটার জন্য আমার লেখা থাকবে CU মনে করি। হ্যাঁ, প্রেস করে দিলাম, রিলোড দিলাম, এখন এটা CU হয়ে গেল। CU তে মাউস পয়েন্টারটা নিয়ে গেলেই আঙ্গুলের রূপ ধারণ করলো, ক্লিক করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাচ্ছে। এভাবে করে আমরা ট্যাবলের যে কোনো সেলকেও আমি হাইপারলিংকে দেখাতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসলো। এবার আমি একটি থাম্বনেইলের কার্যক্রম দেখাবো। আগে আমি একটা ছবি নির্ধারণ করব। আমি ট্যাবলের সবার উপরে মনে করি মহসিন কলেজের ছবি দেব। IMG SRC ইকুয়াল, আমি আগে মহসিন কলেজের ফাইলটা এখানে আছে কিনা দেখি, মিনিমাইজ করে মহসিন কলেজ, এই আছে মহসিন কলেজ। আমি এখানে লিখে দিলাম MOHSIN মহসিন college.jpg, ব্যাস নির্ধারণ করে দিলাম, সেভ দিলাম। এখন দেখি রিলোড দিয়ে উপরে মহসিন কলেজের ছবি দেখাচ্ছে। এখন ছবিটা আমি ছোট আকারে একটা বাটন তৈরি করব, সেখানে ক্লিক করলে এই ছবিটা বড় আকারে দেখাবে, অর্থাৎ থাম্বনেইল করতে চাচ্ছি। যে থাম্বনেইলটা মনে করি 850 এর এই জায়গায় হবে। তাহলে আমি 850 এর জায়গায় আমি আগে লিখলাম HREF ইকুয়াল MOHSIN মহসিন college.jpg। এখন এটার থাম্বনেইলের জন্য আবার ছোট ইমেজ করব, অর্থাৎ
থাম্বনেল মানে হচ্ছে ছোট ইমেজে ক্লিক করলে বড় ইমেজ হওয়া, এটাকে আমরা থাম্বনেল বলে থাকি। এবার আমি এখানে থাম্বনেল আকারে img src ইকুয়াল mo hsi mohsin 0college.jpg লিখলাম। লেখার পর width ওয়েট লিখলাম মনে করি 50, HIGST হাইট লিখলাম মনে করি তাও 50, ছোট্ট হয়ে গেল। রিলোড দিলাম, ছোট্ট করে মহসিন কলেজ 50 দেখাচ্ছে, যে ক্লিক করলাম বড় করে মহসিন কলেজ দেখাচ্ছে। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা ট্যাবলের অনেক কাজে দেখলাম। এখন আমি ট্যাবলের ভিতরে গিয়ে মনে করি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই জায়গায় একটা অর্ডার লিস্ট করব। তাহলে আমি এই জায়গাটা আগে খালি করে নিলাম, টিডি জায়গাটা খালি করব কি দিয়ে? এটা খালি করার নিয়ম হচ্ছে &NBSP, অর্থাৎ নন ব্রেকিং স্পেস দিলাম, রিলোড, খালি হয়ে গেল। সেই জায়গায় আমি দিতে চাচ্ছি একটা অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টে আমি যা একটু আগে করেছি সেটাই আমি এখানে লিখে দেব। লিখলাম OL অর্ডার লিস্ট, LI লিখলাম APPLE অ্যাপল, LI ORNGE অরেঞ্জ, অরেঞ্জ LI, তারপর দিলাম BANANA banana LI, আবার LI দিয়ে লিখলাম পাইনঅ্যাপল LI, এবং এটা ক্লোজ করে দিলাম OL। ব্যাস হয়ে গেল। এবার আমরা রিলোড দিয়ে দেখি এখানে অর্ডার লিস্ট আকারে আসলো। এভাবে আমরা এই একটি ট্যাবলের মধ্যে আনঅর্ডার লিস্টের কার্যক্রম করতে পারি। আশা করি আমরা ট্যাবল সব বুঝতে পেরেছি। এখন আমরা সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে আমি এই কলামটার এই টিআর এর রো এর উপরে নিচে জায়গাটা আমি একটু বড় করতে চাচ্ছি। এটা কি সায়েন্স, এই সায়েন্সের জায়গায় সায়েন্সের এই টিআরটা আমি করে দিলাম HEIGST হাইটটা আমি করে দিলাম মনে করি 400 বা 500, রিলোড দিলাম, হাইট 500 হয়ে গেল। এখন লেখাটা ভার্টিক্যালি এখানে আছে, আমি চাচ্ছি যে লেখাটাকে উপরে দিতে। তাহলে আমি যে কোনো এরকম রোকে এরকম বড় করতে পারি। আমি দিলাম ভি, এটা কোনটা? সায়েন্সকে, এই সায়েন্সের জায়গায় লিখলো VSPSE, ভি স্পেস ভার্টিক্যাল স্পেস, বা সরি ভি অ্যালাইন, LIGN ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা আমি টপ করে দিলাম, তখন সায়েন্স লেখাটা উপরে চলে আসবে। এইভাবে আমরা বটমও করতে পারি। আশা করি আমরা ট্যাবলের সবকিছুই বুঝতে পারলাম। এখন আমরা পুরো কার্যক্রমটা বড় করে একটু দেখি। আমাদের কার্যক্রমটা এরকম দাঁড়ালো। আমরা শিখছি, আমাদের এটা যেরকম আমরা করেছি সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এবার এটাকে একটু বড় করে দেখছি, এইভাবে করে আমরা লিখেছি। পুরো আমরা ট্যাবলের কার্যক্রমগুলো এখানে দেখতে পাচ্ছি। ট্যাবলের কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন সর্বশেষ আমরা যেটা দেখব HTML লেআউটে ডিভের কার্যক্রম। ডিভ অর্থ হচ্ছে ডিভিশন। HTML ডকুমেন্টকে বিভিন্ন সেকশনে বিভক্ত করে থাকে এই ডিভ ট্যাগটি। যেমন আর্টিকেল, নেভিগেশন, হেডার, ফুটার, এর প্রত্যেকটিকে আলাদা আলাদা ডিভিশনে ভাগ করা হয় এই ডিভ দ্বারা। এক একটি ডিভে বা এক একটি ডিভিশনে টেক্সট, ইমেজ, ভিডিও, কালার ইত্যাদির সমন্বয় হয়ে থাকে। ডিভ এক প্রকার কন্টেইনার যেখানে বিভিন্ন প্রকৃতির ডাটা রাখা হয়। এটিকে ব্লক লেভেল ট্যাগও বলা হয়ে থাকে। এবার আমরা একটি ডিভের কার্যক্রম দেখছি। প্রথমে আমি আমার সুবিধা মতো কিছু ট্যাগের সমন্বিত কার্যক্রম সম্পাদন করছি। যেমন আমি প্রথমে লিখলাম
ওয়েলকাম টু আওয়ার কলেজ, লিখলাম পি, প্যারাগ্রাফ দিয়ে এটা লিখলাম। আরেকটি প্যারাগ্রাফ দিয়ে লিখলাম SCINC সায়েন্স, BUSINES বিজনেস, HUMANITIS হিউম্যানিটিস, পি দিয়ে শেষ করলাম। আরেকটি পি দিয়ে লিখলাম টেক কেয়ার অ্যান্ড GW গুড বাই, পি দিয়ে শেষ করলাম। এখন আমি যদি এটির আউটপুট দেখতে যাই, রিলোড দিলে 3 লাইনে দেখালো। আমি একটু বড় করে দেখি, বড় করে দেখালো। এখন আমি চাইলে এটিকে একটা সেকশন, এটিকে একটা সেকশন এবং এটিকে একটি সেকশনে ভাগ করতে পারি এবং প্রতিটা সেকশনে সুবিধা মতো যে কোনো ধরনের ট্যাগের কার্যক্রম দেখাতে পারি। এখানে উল্লেখ্য ডিপ একটি পিওর HTML ট্যাগ। আমি এবার মনে করি আমি এটাকে ডিপ ভাগ করলাম, এটা ডিভিশন করলাম এবং ডিপটা এখানে ভাগ করলাম DIV। এর মানে আমি বুঝালাম এটাকে আমি এখন একটা ডিভিশন করলাম। ডিভিশন করে আমার সুবিধাটা কি হবে, কন্ট্রোল S দিলাম, দিয়ে রিলোড দিলাম, কোনো আমি পার্থক্য এখানে দেখতে পেলাম না। তাহলে আমি এখন করছি, আমি এখানে লিখলাম STYLE, ক্যাসকেডিং স্টাইল শিটস এর মাধ্যমে আমি এটা কাজটা করছি। প্রথমে আমি এটার নাম দিলাম BORDER, বর্ডার। মনে করি আমি এই লেখাটি একটা বর্ডারে আবদ্ধ করব, বর্ডার দিয়ে লিখলাম এবং এটা 1 পিক্সেল এবং এটা SOLID সলিড GRAY গ্রে, সলিড গ্রে দ্বারা আমি এটা নির্ধারণ করলাম। এখন সেভ দিলাম, রিলোড দিলাম, এটা সলিড গ্রে বর্ডার হলো। এবার মনে করি আমি এখানে কালার নির্ধারণ করতে চাই, COBGBACK ব্যাকগ্রাউন্ড, COLOR, এখানে ব্যাকগ্রাউন্ড কালার এভাবেই লিখতে হয়। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করি ইয়েলো, সেমিকোলন দিলাম, কন্ট্রোল S, রিলোড, এবং এটা ইয়েলো কালার হয়ে গেল। অর্থাৎ এই ডিভিশনের মধ্যে, অর্থাৎ এটি একটি ডিভিশন হলো, এই ডিভিশনের মধ্যে যা আছে সবগুলোর মধ্যে একটা পরিবর্তন ঘটলো। একইভাবে আমি এটিকেও যদি ডিভিশনে আবদ্ধ করি তাহলে সেই ডিভিশনের উপরও কাজ করতে পারবো। আমি লিখলাম ডিপ। একইভাবে আমি এটার মতো আমি এটাকে সহজে করার জন্য আমি এটাকে কপি করে নিলাম, কপি করে এই ডিবির মধ্যে স্থাপন করলাম এবং এটিতে আমি চাচ্ছি যে বর্ডার রাখবো না, বর্ডার কেটে দিলাম, শুধু ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এবং সেটা হবে ব্লু। রিলোড দিলাম, ব্লু কালার হয়ে গেল। একইভাবে আমি এটাকেও মনে করি আলাদা একটা ডিভিশন করব, এটা দিলাম DIV, এটার মধ্যে আমি DIV দিলাম এবং কপিকৃত জিনিসটা এখানে আমি পেস্ট করে রাখলাম। এটার মধ্যে আমি পরিবর্তন ঘটাবো, মনে করি এখানেও আমি বর্ডার রাখবো না এবং ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবো সায়ান কালার। সেভ, রিলোড, এটি সায়ান কালার হয়ে গেল। আমি এটাকে বড় করে দেখছি, বড় করে দেখাচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছি। ছোট্ট একটা কাজ দেখালাম, এখন আরেকটি বড় কাজ দেখাবো। আমরা HTML এ পুরো কাজকে কয়েকটি সেকশনে ভাগ করে থাকি। যেমন প্রথমটা বললাম একটু আগে, তোমার হোয়াইট বোর্ডে আলোচনায় বলেছিলাম, উপরের অংশটা হচ্ছে হেডার, বাম পাশে নেভিগেশন, ডান পাশে তার ডান পাশে হচ্ছে বডি এবং সর্বনিম্নে ফুটার। এভাবে করে আমরা ভাগ করে কাজ করে থাকি। ডিভিশন থেকে মাধ্যমেও আমরা এরকম ভাগ করতে পারি। তাহলে কিভাবে আমরা করে থাকি ডিভিশনের মাধ্যমে ভাগটি, সেটাই আমরা এখন দেখছি। মনে করি আমার আর পুরো HTML কাঠামোটি 3টি অংশে বিভক্ত, একটি হচ্ছে হেডার, একটি হলো
বডি এবং আরেকটি হলো ফুটার। তাহলে এই ৩ প্রস্থে কিভাবে ডিভিশন দিয়ে কাজ করা যায় সেটা আগে দেখব। প্রথমে আমরা এই ডিভিশনটার পুরোটার একটা এরিয়া হিসেবে নির্ধারণ করব এবং পুরোটার জন্য একটি নাম দেব। আমরা জানি যে ডিভিশনে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, যেমন ক্লাস, হাইট, উইডথ, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, আর আরেকটি হচ্ছে HTML কমেন্ট, এগুলো ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্লাস, হাইট, উইডথ, ব্যাকগ্রাউন্ড কালার এগুলোই ব্যবহার করে থাকি এবং সেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন পরিবর্তন সাধন করে থাকি বিভিন্ন অ্যাট্রিবিউটগুলোর। আর এখন আমরা দেখছি কিভাবে একটি HTML স্ট্রাকচারের ডিভের মাধ্যমে সম্পাদন করা যায়। প্রথমে আমি পুরোটার জন্য একটা ডিভ নাম দিলাম, ডিভ, এবং নামকরণকে আমরা এখানে ক্লাস বলে থাকি, CLASS ক্লাস। ক্লাস ইকুয়াল টু আমি নাম দিলাম মনে করি মেইন div ডিভ, এবং সেটির স্টাইল আমরা ক্যাসকেডিং স্টাইলশিটস এর মাধ্যমে এটা করছি। WADTH ওয়েট দিলাম মনে করি 100%। 100% দেওয়ার পরে HEIGST হাইট দিলাম মনে করি হাইট কোলন 800 পিক্সেল। BORDR বর্ডার দিলাম মনে করি 2 পিক্সেল, এবং এটা সলিড রেড হিসেবে নির্ধারণ করলাম এবং শেষ করলাম। এবার এতটুকুতে এটা কিরকম হয় আমরা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি এতটুকুতে এটি চতুর্দিকে লাল রঙের হয়ে গেল। এই ডিভ এখানে শুরু, এখানে শেষ। এই এতটুকুর মধ্যে আমরা বাকি ডিভিশন কাজটা করব। প্রথমটির নাম দেব আমি হেডার, নাম দিলাম CLASS ক্লাস, নাম দিলাম HEADR হেডার। এটার স্টাইলটা কিরকম হবে, STYLE স্টাইল। আমি মনে করি এটা WADTH ওয়েট এটা বরাবরের মতো 100% রাখলাম। HEIGST হাইট দিলাম মনে করি 800 থেকে আমি 100 নিলাম, এটার জন্য 100 পিক্সেল। মনে করি আমরা এখানে কোনো বর্ডার রাখবো না, বিজি কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবো BSEK GROUND ব্যাকগ্রাউন্ড, COLOR কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা রাখলাম মনে করি আমি কালারটা রাখলাম ব্লু। ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু নিলাম, ডবল ইনভার্ট কমা শেষ করলাম। এবার ডিভিশনটাও এখানে শেষ করে দিলাম, DIV ডিলিট, এটা কালার হয়ে গেল। এইভাবে ঠিক এটার মতো করে আমি আরেকটি করছি, এই জন্য আমি কপি করে পেস্ট করে দিলাম কাজটা সহজ হওয়ার জন্য। এই অংশটার নাম দিলাম আমি বডি, এবং বডিটার স্টাইল দিলাম আমি ওয়েট দিলাম 100% বরাবরের মতো। হাইট দিলাম মনে করি 600, তাহলে 600 আর 100 কত হয় 700, আর বাকি থাকে 100, আর বাকি 100টা আমি ফুটারের জন্য নির্ধারণ করব। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি মনে করে দিলাম ইয়েলো। এখন এটার ফলাফলটা দেখি কিরকম হয়, ইয়েলো হয়ে গেল, আর বাকি রইল এটা। সেটার জন্য আমি এটাকে আমি আবার কপি করলাম, কপি করে এটার নাম দিলাম আমি মনে করি ফুটার, FOOTR ফুটার। স্টাইল ওয়েট 100%, হাইট সবটা রাখলাম, এটা হচ্ছে 100। এই বাকি অংশটার পরিমাণ হয় 100, কারণ 100 যোগ 600 যোগ 100 ইকুয়াল টু 800। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করি গ্রে, GRAY গ্রে। রিলোড দিলাম, এটা গ্রে কালার হয়ে গেল। এইভাবে করে আমরা ডিভিশনের কাজ করতে পারি। আশা করি আমরা ডিভিশন বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে HTML এর লিস্ট এবং আরেকটি টেবল। পাশাপাশি আমরা ডিভ নিয়েও আলোচনা করেছি, ডিভ ট্যাগের উপরে কার্যক্রম নিয়ে। তোমরা যদি এগুলো বুঝতে পারো তাহলে আমার সার্থকতা, যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো অথবা বাই ফোনে জানাতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকেরটা ছিল HTML এর তৃতীয় ক্লাস এবং টোটাল এই অধ্যায়ের পঞ্চম ক্লাস।
আর যদি তোমাদের আমার এই আলোচনাটা যদি ফলপ্রসূ মনে হয় তাহলে তোমরা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে যাদের সমস্যা হয় তাদেরকে এটি শেয়ার করে জানাতে পারবে। ধন্যবাদ সবাইকে।